জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে এই মাঘ মাসে ষটতিলা একাদশীর দিন গোধূলি বেলায় একটা কাজ অবশ্যই করুন। নারায়ণের আশীর্বাদ পাবেন, মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন, মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, সকলের আশীর্বাদ পাবেন। আর তার সঙ্গে আপনাদের জীবনের যত কিছু সমস্যা আছে সমস্ত মিটে যাবে। আপনাদের উন্নতি হবে, আপনাদের ভালো হবে, মঙ্গল হবে, সংসার জীবন সুখের হবে। এই একটা কাজ আপনারা অবশ্যই করুন। আমি এই গোধূলি বেলার সময়টা বলে দেবো, সেই সময়টাতে কিন্তু করতে হবে, সেই সময়টা ধরতে হবে আপনাদেরকে। দেখুন, এই যে মাঘ মাস চলছে, এই মাঘ মাস অতি পবিত্র মাস, আপনারা সকলেই জানেন। এই মাঘ মাসে সমস্ত ভালো ভালো কাজগুলো সব হয়। যেমন বিয়ের ভালো দিন আছে, উপনয়নের ভালো দিন আছে, তারপরে গৃহপ্রবেশ, তারপর জমি কেনা, যারা জমি কিনবেন তারা এই মাঘ মাসে কিনতে পারেন, খুব ভালো হবে। ভালো দিনও আছে, সেই দিনগুলো দেখে আপনারা সেই কাজগুলো করতে পারেন। ভালো ভালো কাজ, সমস্ত শুভ কাজ এই মাঘ মাসে হয়। আবার এই মাঘ মাসে এই এই যে মাঘ মাসটা, এই বছরের যে মাঘ মাসটা, এই বছরের এই মাঘ মাসটা অতি পবিত্র, অতি ভালো মাস, অতি শুভ মাস। কেন জানেন? অতি শুভ হয়ে গেছে, আরো বেশি শুভ হয়ে গেছে। মানে মহাকুম্ভ মেলা চলছে প্রয়াগে। এই মহাকুম্ভ মেলার কুম্ভ স্নান চলছে। ভালো ভালো স্নানের দিন আছে এই মাঘ মাসে, সেই দিনগুলো স্নান করলে খুব পুণ্য অর্জন করা যাবে। শতগুণ, মানে হাজার হাজার গুণ পুণ্য অর্জন করা যাবে। এই মাঘ মাসে ষটতিলা একাদশী, তারপরে মৌনী অমাবস্যা, রটন্তী কালী পূজা, এই মাসটা খুব সুন্দর। কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর দিন আমি যে কাজটা করার কথা বলছি, সেই কাজটা করবেন। দেখুন, এই সময়টা হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। 144 বছর পর এই কুম্ভ মেলা হচ্ছে। 12 বছর পরেও কুম্ভ মেলা হবে, কিন্তু এই মহাকুম্ভ মেলা 144 বছর পর। অতএব বুঝতেই পারছেন যেটা বলছি আপনাদেরকে। এই মাঘ মাসে এই যে মহাকুম্ভ মেলা চলছে, আপনারা, আমি ভিডিওতে আমার দেওয়া আছে কোন দিন ভালো স্নানের দিন, আগামী ভিডিওতে আরো দিয়ে দেবো আগামী দিনগুলো। আগামী আরো এখনো দুটো তিনটে দিন আছে, সেই দুটো তিনটে দিনের কথা আমি বলে দেবো, সময় দিন বলে দেবো। সেই দিনগুলো স্নান করবেন, আপনারা করলে অনেক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। তো এই মাঘ মাসে অন্তত একটা দিন আপনারা নদীতে স্নান করে আসুন, ডুব দিয়ে, সম্পূর্ণ ডুব দিয়ে। আর মেয়েদের কথা বলবো, মহিলাদের কথা বলবো, আমার মায়েদের কথা বলবো, তারা অবশ্যই মাথার চুল খুলে সম্পূর্ণভাবে ডুব দিয়ে স্নান করবেন। যখন স্নান করবেন চুল খুলে স্নান করবেন। আর যদি নদীতে যাওয়া সম্ভব নয়, যদি বাড়িতেও স্নান করেন, অবশ্যই মাথার চুল সম্পূর্ণ খুলে মাথায় জল দেবেন, গঙ্গে 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 বলে গঙ্গার জল মিশিয়ে নেবেন আপনার জলে, নিয়ে স্নান করবেন। মাঘ মাসে একটা দিন অন্তত এই কাজটা করুন। হ্যাঁ, এবার যে কথাটা বলছিলাম, ষটতিলা একাদশীর দিন, ষটতিলা একাদশীর দিন সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়বেন, দেরি করবেন না একদম। দেখুন, একাদশী ব্রত করা কিন্তু খুব ভালো, খুব শুভ, খুব মঙ্গল, খুব পুণ্যের। এই দিন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণকে উৎসর্গ করা হয়। তো এই নারায়ণের উদ্দেশ্যে আমরা যদি একাদশী ব্রত পালন করি, খুব ভালো হয়। তো আর যদি একান্তই সম্ভব হচ্ছে না একাদশী ব্রত পালন করা, প্রতি মাসে দুটো করে একাদশী ব্রত পালন করা সম্ভব হচ্ছে না, অবশ্যই এই ষটতিলা একাদশীটা পালন করুন আপনারা এই মাঘ মাসে। কৃষ্ণপক্ষে যে ষটতিলা একাদশীটা পড়েছে, এই একাদশীটা অবশ্যই পালন করুন। আমিও করব, আপনারাও করুন। এই যে একাদশী, একাদশীর মাহাত্ম্য কথা, বছরে 24টা একাদশী হয়, কোনো বছরে 26টা একাদশী হয় অধিক মাস থাকলে। তো একাদশীর আলাদা আলাদা নাম আছে, একাদশীর আলাদা আলাদা ব্রত কথা, মাহাত্ম্য কথা আছে। একাদশীর দিন অবশ্যই ব্রত কথা আপনারা শুনবেন। আর দেখুন, একাদশী ব্রত পালন করা খুব সহজ নয়, কারণ
একাদশী ব্রত পালন করতে গেলে সম্পূর্ণ নির্জলা থাকতে পারলে সব থেকে বেশি পুণ্য লাভ করা যায়, মানে সমস্ত মানে পাপ ধুয়ে যায়। আর যদি একান্তই না পারা যায়, ফলাহার করে থাকা যায়, তারপরেও যদি না পারা যায় একটু সবজি রান্না করে খাওয়া যায়, সেই সবজিগুলোর কথা আমি অন্য ভিডিওতে আবার বলে দেবো কি কি খাওয়া যায় কি কি খাওয়া যায় না। তারপর আমি সব থেকে যেটা বলছি, দেখুন ভাতটা একেবারেই খাবেন না এই দিন, কোনো একাদশীতেই ভাতটা খাওয়াটা বন্ধ করুন আগে। এইভাবে শুরু করুন আপনারা, আমি চাই আপনারা প্রত্যেকেই একাদশী করুন, এইভাবে অন্তত শুরুটা করুন। তারপরে দেখবেন আস্তে আস্তে কখন যে পুরো একাদশীর মধ্যে ঢুকে গেছেন, একাদশী নির্জলাভাবে করে ফেলছেন, আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। যেমন নিরামিষ খাওয়াও তাই, একটু একটু করে শুরু করতে হয়, একেবারেই সবকিছু হয়ে যায় না। মানুষকে অভ্যাস করতে হয়, মানুষ অভ্যাসের দাস। যখন অভ্যাস হয়ে যাবে না, তখন আর মাছ মাংসর গন্ধই নিতে পারবেন না। তো এইভাবে শুরু করতে হয়। তো আমি সেটাই বলছি, একাদশীটা আপনারা এইভাবে শুরু করুন। ভাতটা খাবেন না ওই দিন, একদম সম্পূর্ণভাবে, আমি সকলের জন্য বলছি, প্রত্যেককে বলছি, আপনারা ভাত খাবেন না, ভাতের চালের তৈরি কোনো জিনিসও কিন্তু খাবেন না। আর হ্যাঁ, যে কথাটা বলছিলাম, এই দিন অবশ্যই স্নান সেরে নিলেন, অবশ্যই নারায়ণের পুজো করে নেবেন, নারায়ণের জপ করবেন, লক্ষ্মী নারায়ণ উভয়েরই জপ করবেন। লক্ষ্মী নারায়ণের একসঙ্গে যদি পিকচার থাকে, আলাদা আলাদাও যদি থাকে, কিন্তু লক্ষ্মী নারায়ণ দুজনেরই কিন্তু আপনারা এই দিন পুজো করবেন। যেমন শুধু লক্ষ্মীর পুজো করলে নারায়ণ খুশি হন না, সেরকম শুধু নারায়ণের পুজো করলেও কিন্তু নারায়ণ খুশি হন না, নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীরও একটু পুজো করে নিতে হয়, তাহলে নারায়ণ খুব খুশি হন, সন্তুষ্ট থাকেন। তো আপনারা করুন। আপনারা গোপালের সেবাও তো করবেন অবশ্যই, যাদের গোপাল আছে বাড়িতে, গোপাল সেবা খুব ভালোভাবে একাদশীর দিনে গোপাল সেবাটাও করবেন। তার সঙ্গে তুলসী পাতা নারায়ণের চরণে দিতে অবশ্যই ভুলবেন না যেন। যে হ্যাঁ, সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায়, গোধূলি বেলায় একটা প্রদীপ মাতা তুলসী রানীর কাছে, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। গোধূলি বেলার সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গোধূলি বেলার সময়টা হচ্ছে, আমি নোট করে রেখেছি আপনাদেরকে বলার জন্য। তো গোধূলি বেলার সময়টা হচ্ছে 5টা 52 মিনিট থেকে 6টা 20 মিনিট বিকেল। 5টা 52 মিনিট থেকে 6টা 20 মিনিটের মধ্যে, ওই মাঝের সময়টায় আপনারা একটা ঘিয়ের প্রদীপ তুলসী মঞ্চে জ্বালিয়ে দিন। অবশ্যই কিন্তু ধোয়া কাচা কাপড় পরে জ্বালাবেন, শুদ্ধ বস্ত্র পরে, খাওয়া বস্ত্র পরে কিন্তু নয়। ওই ওই সময়টায় কিন্তু জ্বালাতে হবে। আর পারলে মাতা তুলসী রানীকে, যদি আপনাদের সেরকম জায়গায় তুলসী রানী থাকে, সেরকম প্রদক্ষিণ করার মানে সম্ভব হয়, অবশ্যই প্রদক্ষিণ করুন 7বার, মাতা তুলসী রানীর আশীর্বাদ পাবেন। আর একান্তই যদি ঘিয়ের প্রদীপ দেওয়া সম্ভব, অনেকেই হয়তো বলতে পারেন যে ঘিয়ের প্রদীপ সব মানে গাওয়া ঘি, একেবারে খাঁটি গাওয়া ঘি কোথায় পাবো, ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব হচ্ছে না, তারা তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এরপরও যদি তিল তেলের প্রদীপও জ্বালাতে না পারেন, তাহলে তিল তেলও হয়তো জোগাড় করা সম্ভব নয়, তাহলে কিন্তু সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, বাধ্যতামূলক, কিছু করার নেই। কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালানোটাই সব থেকে ভালো। অবশ্যই পূর্ব দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন, মাতা তুলসী রানীর দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে দেবেন। আর আপনারা হয়তো বলবেন যে নারায়ণ, হ্যাঁ, নারায়ণের কাছেও একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন, নারায়ণের সামনেও কিন্তু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন আপনারা, তাহলে খুব ভালো হবে। এই কাজটা আপনারা অবশ্যই করুন। এরপরে আমি তুলসী পাতা দিয়ে আরো কি কি করা যায়, সেগুলো আমি আমার ভিডিওর মধ্যে বলা আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আগামী দিনে আরো ভালো ভালো জিনিস, ভালো ভালো তথ্য, আমি যা যা কিছু পাবো আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করব, আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের ভালোর জন্য। আশা করছি আপনারা উপকৃত হবেন, আপনারা ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আপনাদের ভালোর জন্য আমি যা যা কিছু পাবো, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো। সঙ্গে থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়, সত্যনারায়ণের জয় অবশ্যই লিখবেন।